যে যেদিন শিক্ষার্থীদেরকে কমনলি রাজাকার বলে অ্যাড্রেস করেছিল, সেদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন স্লোগান দিয়েছিল যে আপনার এক প্রকারের তার এই স্লোগানকে প্রতিরোধ করে তার প্রতিবাদে সেই দিনে আমরা বুঝতে পেরেছিলাম যে ছাত্রলীগ হামলা করবে শিক্ষার্থীদের উপরে। তখন সেই রাতেই কিন্তু সালাউদ্দিন ভাইয়ের সাথেও আলোচনা করেছিলাম যে শিক্ষার্থীদের উপরে হামলা হতে পারে। এখানে সংগঠিত শক্তি হিসেবে ছাত্র দল এবং শিবিরকে ছাত্রদের পাশে থাকতে হবে। এবং সালাউদ্দিন ভাইয়ের সাথে সাথেই ছাত্র দলের সভাপতি সেক্রেটারিকে বলেছেন এবং তারাও আমাদের সাথে কথা বলেছে এবং কিভাবে শিক্ষার্থীদের পাশে থাকা যায় এবং শিক্ষার্থীদের যেন আক্রান্ত না হয়, ছাত্র দলের সহযোগিতা কিংবা শিবিরেরও সহযোগিতা আমরা আমাদের পেছন থেকে আমরা করেছিলাম। শুধুমাত্র এই একদিনের ঘটনা না, এরকম মোটামুটি যতদিন আন্দোলন চলেছে প্রত্যেকটি আন্দোলনেই আপনারা দেখেছেন হয়তো কিছু অরাজনৈতিক কিংবা সাধারণ শিক্ষার্থী নেতৃত্ব ব্যানারের সামনের দিকে ছিল, কিন্তু তাদের পেছনে তাদের আশপাশে ঢাল হয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু তাদেরকে বিভিন্নভাবে গাইড করেছে, সহযোগিতা করেছে, ঢাল হয়েছিল। এই জন্য আমরা বলছি যে যারা আসলে এই গণ অভ্যুত্থানকে যদি 10-15 দিনের আন্দোলন কিংবা 36 দিনের করে আন্দোলন হিসেবে আখ্যায়িত করেন তাহলে এটা অনেকের প্রতি অবমূল্যায়ন করা হবে। এটা ঠিক 10-15 দিনের কোনো আন্দোলন কিংবা 36 দিনের আন্দোলনে এই গণ অভ্যুত্থান হয়নি। এর পেছনে একটা দীর্ঘ ইতিহাস এবং এই প্রেক্ষাপট তৈরিতে অনেক মানুষের ত্যাগ, তিতিক্ষা এবং সংগ্রামের ইতিহাস রয়েছে। বিশেষ করে শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দল হিসেবে 2009 সাল থেকেই বিএনপি কিংবা জামাত কিংবা অন্যান্য রাজনৈতিক দল যে সংগ্রাম করেছে, তাদের এই সংগ্রামে নাগরিক সমাজ, সাংবাদিক সমাজ, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের জায়গা থেকে ভূমিকা পালন করেছে এবং গত 16 বছরে প্রায় 3500 মানুষকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। 6.5 শতাধিক মানুষকে গুমের শিকার হতে হয়েছে। অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সাধারণ মানুষ, অনেককে এখনো তাদের পরিবার খোঁজ জানে না। তাদের কোনো সুনির্দিষ্ট অপরাধ ছিল না, তাদের অপরাধ ছিল তারা হয়তো আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছে কিংবা রাজনীতি করেছে। বিশেষ করে আপনাদের একজন সহকর্মীর কথা উল্লেখ করেছেন, সাংবাদিক সাগর রুনির কথা। 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন, কিন্তু এখন পর্যন্ত সাগর রুনির হত্যাকাণ্ডের বিচার হয় নাই। এমনকি সাগর রুনির হত্যাকাণ্ডের এই মুভমেন্টকে ব্যবহার করে ইকবাল সুবহান চৌধুরীরা প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা হয়েছেন, সুযোগ সুবিধা নিয়েছেন, কিন্তু সাগর রুনির হত্যার বিচারের জন্য তারা ওইভাবে আর সোচ্চার ছিলেন উপদেষ্টার পর থেকে। আমি সালাউদ্দিন ভাইয়ের সাথে শেয়ার করছিলাম, যেহেতু তিনি দেশের বাইরে ছিলেন, অনেক কথা জানেন, অনেক ঘটনা হয়তো তার একেবারে সব এখনই এই অল্প সময়ের মধ্যে সবার সাথে দেখা সাক্ষাৎ করে সব কিছু জানা সম্ভব হয় নাই। এই প্রেস ক্লাবে প্রোগ্রাম করতে এসে আমরা বাধার সম্মুখীন হয়েছি। অতিথি কে হবে সেটা লিখে দিতে হবে এবং অতিথি দেখে এই প্রোগ্রাম দেওয়া যাবে না, এমনকি প্রোগ্রামের আগের দিন আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। তো এই প্রেস ক্লাবের মতো জায়গায় এই ধরনের অনাচার অবিচারের শিকার, এটা তো আমরা প্রত্যাশা করি নাই। এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা চাই সাংবাদিকরা সেই অতীতের যে দলদাস ভূমিকা সেখান থেকে বের হয়ে আসুক, যেটা সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান ভাই বলেছে যে কোনো কোনো ক্ষেত্রে সাংবাদিক আক্রান্ত হলে অনেকে সেটা একটা উল্লাস করে কিংবা সেটাকে পজিটিভলি বা সেটা বাহবা দিচ্ছে। কেন? সে আবার একটা কথা বলেছে যে যারা মাঠের কর্মী, সংবাদকর্মী, তাদের একটা সীমাবদ্ধতা আছে। কারণ আমাদেরকে বলতো যে ভাই অনেক নিউজ আমরা হাউসে জমা দেই কিংবা আমরা ভিডিও করে নিয়ে যাই, এখন এটা প্রচার করবে কিনা এটা তো হাউজের পলিসি। কারণ আমরা ধরতাম কি খবর আপনি আসছেন, আপনাদের গণমাধ্যমে নিউজ হয় না। এটাও ঠিক যে যারা মাঠের সংবাদকর্মী তারা তো নীতি নির্ধারণী পর্যায়ে না, কাজী স্ক্রোলটা কি হবে, নিউজটা কি হবে, কোন বিষয়টাকে কিভাবে উপস্থাপন করা হবে। এবং সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে অনেক টক শোতে যেতাম, আমি দেখতাম যে ওই দিক থেকে টক ব্যাকে হয়তো তাকে গাইড করতেছে লাইক বিএনপির কোন নেতৃবৃন্দ থাকলে তাকে কিভাবে হেনস্থা করা যায়, আমাদেরকে কিভাবে হেনস্থা করা যায়। তো এয়ারফোন থেকে একটু সাইড থেকে শোনা যায়, যদি বলতেছে যে হ্যাঁ ওকে এই কোশ্চেনটা ধরেন, তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করেন। তো টেলিভিশন প্রোগ্রামগুলো কিছু কিছু প্রোগ্রাম প্রডিউসার কিংবা উপস্থাপকরাও
এত একটা দলদাস ভূমিকা নিয়েছেন যার ফলে প্রোগ্রামের আসলে আপনার সার্বজনীনতা কিংবা প্রোগ্রামের গ্রহণযোগ্যতাটা, বিশেষ করে ধরেন ৭১ টিভি, সময় টিভি, আপনারা দেখেছেন কি ধরনের নিউজ প্রকাশ করেছে। আমার নাম্বারটা পাবলিক, আমরা যারা রাজনীতি করি তাদের নাম্বার অনেকের কাছে আছে। কে একজনে মেসেজ করেছে আমি জানি না, মালয়েশিয়ার নাম্বার থেকে, যে আপনাকে যে অস্ত্রের চালানটা পাঠিয়েছিলাম সেটা খালাস হয়ে গেছে, পরবর্তীতে আরো ভালো অস্ত্র দেবো। পাঠাইছে কি আমিও জানি না, আমি তো অভাবে চালান পাঠাইছে। সেই স্ক্রিনশট নিয়ে সময় টিভি নিউজ করেছে যে ভিপি নুরের সাথে কুকি চীনের সম্পৃক্ততা, কুকি চীনের জন্য অস্ত্র আনছেন, চিন্তা করেন। এখন এই সময় টিভি স্ক্রিনশটটা কোথায় পেয়েছিল? কিন্তু ৭১ টিভি যে ধরনের প্রোগ্রাম করেছে, এখন যদি সময় টিভি ৭১ টিভির পলিসি চেঞ্জ, আবার হয়তো আবার পরিবর্তিত কোনো প্রেক্ষাপট হইলে আবার এরকম অনেক টিভি আছে তাদের এরকম পলিসি থাকতে পারে। কিন্তু আমরা অনুরোধ করব, এই গণ অভ্যুত্থান আমাদের জাতি গড়ার, সমাজ গড়ার যে সুবর্ণ সুযোগ এনে দিয়েছে, আসুন আমরা এটা হেলায় ফেলায় না নষ্ট করে আমরা সবাই মিলে কিভাবে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণ করা যায় এবং এই গণ অভ্যুত্থান